ক্লাস 9 এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিদ্যা কী, তার আধুনিক জীবনে তার প্রভাব কেমন, বা জীববিদ্যা কীভাবে বিজ্ঞানের যে বিভিন্ন শাখার সাথে তার কী সম্পর্ক, সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। প্রথমত জীববিদ্যা বা বায়োলজি এই শব্দটা কে উৎপত্তি করেছিলেন, এটা প্রায়শই শর্ট কোয়েশ্চেন আসে। তো করেছিলেন ল্যামার্ক 1801-এ। বায়োলজি শব্দটা এসছে দুটো গ্রিক শব্দ, বায়োস আর লোগোস। বায়োস মানে হচ্ছে লাইফ, আর লোগোস মানে হচ্ছে স্টাডি, অর্থাৎ জীবনের যে চর্চা সেটাকে বলা হচ্ছে কি একসাথে বায়োলজি। বায়োস থেকে বায়ো, লোগোস থেকে লজি। এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা জীববিদ্যা কেন পড়ব, বা তার থেকেও বড় কথা যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জীববিদ্যা কাকে বলা হয়। জীববিদ্যা বলা হয় কাকে না, জীববিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের রীতি প্রক্রিয়া তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জীববিদ্যা। অর্থাৎ আগেই তো আমরা বললাম যে জীবনের পর্যবেক্ষণকে বলা হচ্ছে জীববিদ্যা বা বায়োলজি। তো এইবার আমাদেরকে এটা বুঝতে হবে যে জীবন কার মধ্যে আছে, জীবের মধ্যে জীবন আছে। জড়র মধ্যে তো জীবন নেই, অর্থাৎ জীবের বিভিন্ন যে জীবনের যে রীতি, তার বেড়ে ওঠা, তার বিন্যাস, তার প্রজনন, তার বিভিন্ন যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে যে আলোচনা, এটাকেই বলা হচ্ছে একত্রে কি জীববিদ্যা। ফলত এই জীববিদ্যা বলতে এটাকেই বোঝায়। তো আমরা জীববিদ্যা কেন পড়ব না, আমাদের চারিদিকে যে বিভিন্ন প্রাণের বৈচিত্র্য আছে সেগুলো সম্পর্কে জানা, তাদের সম্পর্কে দায়িত্বশীল হওয়া এবং আমাদের সাথে তাদের যে সম্পর্ক, নির্ভরশীলতা, এগুলোকে বুঝতে শেখা, পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। প্রাকৃতিক যে বিভিন্ন সম্পদ, সেটা হতে পারে তোমার বিভিন্ন বিভিন্ন পেট্রোলিয়াম সম্পদও যেরকম রয়েছে সেরকম বিভিন্ন প্রাণীজ সম্পদও তো রয়েছে, যেগুলো আমাদের, যেরকম গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, গাছ থেকে আমরা আরও অন্যান্য অনেক জিনিস, ওষুধ থেকে শুরু করে আসবাবপত্র, বাড়ি ঘর দোর, আশ্রয়, এই সমস্ত কিছু যে আমরা পাচ্ছি, বা প্রাণী থেকে যে আমরা বিভিন্ন ধরনের উপকার পাচ্ছি সব সময়। তো এই সমস্ত কিছু যে জানবো, জানার জন্যই আমরা জীববিদ্যাটা পড়ব। তো ফলত বলা চলে যে বিভিন্ন যে গোটা প্রাণী জগৎ সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করার উদ্দেশ্যেই আমরা জীববিদ্যা পড়ে থাকি। এবার জীববিদ্যার বিভিন্ন শাখা, জীববিদ্যার প্রচুর শাখা রয়েছে, তার মধ্যে যে কয়েকটা উল্লেখযোগ্য সেটা হলো বটানি, যেখানে উদ্ভিদের চর্চা করা হয়, জুলজি, যেখানে প্রাণীর চর্চা করা হয়, বায়োকেমিস্ট্রি, যেখানে জীবনের যে বিভিন্ন রাসায়নিক, একটা জীব বেঁচে থাকতে গেলে তাকে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হয়, বা সে রাসায়নিক উপাদান দিয়েই একটা জীবের জীবন গঠিত। তো এই রসায়নটাকে বোঝার বা রসায়নটা, জীবনের যে রসায়ন যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বায়োকেমিস্ট্রি। সেরকম রয়েছে বায়োফিজিক্স, সেরকম রয়েছে ফিজিওলজি। জানোই যে ফিজিওলজি কোনটা না, যেখানে মানুষের শরীর সম্পর্কে আলোচনা করা হয়, বা যে কোনো প্রাণীর শরীর সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ফিজিওলজি। হিস্টোলজি কি, যেখানে কোষ থেকে তৈরি হয় কলা, সেই কলা সংক্রান্ত যেখানে চর্চা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি। অ্যানাটমি হচ্ছে শুধুমাত্র মানুষের শরীর নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যানাটমি। ইকোলজি কি না, ইকোলজি হচ্ছে পরিবেশের যে বাস্তুতন্ত্র সেটা নিয়ে আলোচনা যেখানে হয়, সেরকম রয়েছে ইভলিউশন রয়েছে। জেনেটিক্স কি না, যেখানে বংশগতির যে বিভিন্ন ধারা বা বিন্যাস বা বিস্তার, তো সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জেনেটিক্স। এটা গেল আমরা জীববিদ্যার বিভিন্ন শাখা। এছাড়াও কিন্তু প্রচুর শাখা রয়েছে, যেরকম মাইক্রোবায়োলজি রয়েছে, যেখানে অণুজীবদের নিয়ে আলোচনা করা হয়। অণুজীব মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এককোষিক যে বিভিন্ন প্রাণী রয়েছে সেগুলো। তো এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তো এরপরে আমরা দেখব যে জীববিদ্যার সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কীরকমভাবে সংযুক্তি হচ্ছে। প্রথমে সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম যে বায়োফিজিক্স কি না, জীববিদ্যার সাথে পদার্থবিদ্যার যে সম্পর্ক, বা পদার্থবিদ্যাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা জীবনের যে বিভিন্ন রহস্য সেটাকে আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো সেটা দেখা, বা
জীববিদ্যার বিভিন্ন ঘটনাকে ফিজিক্সের আলোকে উন্মোচন করা বা তার বিভিন্ন যে একটা সিম্পল একটা উদাহরণ তোমরা জানোই যে নিউটন গাছ থেকে আপেল পড়া থেকেই তার মাথায় গ্র্যাভিটির রহস্য এসেছিল। প্রথমত এখানে দেখতে গেলে দুটো খুব সাধারণ ঘটনা, একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য আপেল পড়েছিল, এটা যেরকম সত্যি সেরকম গাছ একটা সময়ের পর তার মানে যখন সম্পূর্ণভাবে মানে একটা কি বলবো পূর্ণাঙ্গ রূপ পায় তখন সে তাকে খসিয়ে দেয়। তো খসিয়ে দেওয়ার পর সে নিচের দিকেই পড়লো, সে যে উপরের দিকে উঠলো না, এটা কেন হলো সেটাও যেরকম একটা আলোচনার বিষয়, সেরকম গাছ যে একটা পূর্ণাঙ্গ রূপ পেলে আপেলকে যে কোনো ফলকে খসিয়ে দেয়, তার থেকে আবার নতুন গাছ তৈরি হয়। এই পুরো প্রসেসটার মধ্যে ফিজিক্সও যেরকম রয়েছে সেরকম বায়োলজিও রয়েছে। তো এটা একটা খুব নমিনাল ঘটনা, সেরকম আরও অনেক কিছু রয়েছে। রসের উৎসের পুরো ব্যাপারটাই ফিজিক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, রসের উৎস বলতে গাছে যেভাবে মাটি থেকে জল শোষিত হয়ে গাছের একদম ওপরের পাতা অবধি পৌঁছে যায়, সেটা যে প্রক্রিয়ায় হয়, কারণ এটাও তো গ্র্যাভিটির বিরুদ্ধে, জল তো আর এমনি উঠে যাবে না, গাছের তো কোনো মোটর পাম্প নেই যে সে তুলে দেবে। তো কিভাবে এই ব্যাপারটা ঘটছে যে এক একটা 40 ফুট লম্বা গাছ, এই গাছের মাথাতেও কী করে জল উঠে যাচ্ছে। তো এটা কিন্তু একটা ফিজিক্সের ল দিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। এরকম আরও বিভিন্ন রয়েছে, যেরকম ফিজিক্স ছাড়া ইউনিভার্স চলবে না, সেরকম জীবনও কিন্তু বায়োলজি ছাড়া চলবে না। ফলত বায়োলজির মধ্যেও ফিজিক্স রয়েছে, কোথাও কোনো ফিজিক্সের ক্ষেত্রেও বায়োলজি বর্তমান। তো এইভাবে ফিজিক্সের সাথে একটা বায়োলজির লিঙ্ক হয়ে বায়োফিজিক্স, সেরকম বায়োকেমিস্ট্রি, বায়োমেট্রি রয়েছে, সেরকমভাবে রয়েছে প্যালেন্টোলজি, যেখানে বিভিন্ন পুরাকালের পৃথিবী কেমন ছিল, সেখানকার জীবাশ্ম, ফসিল, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় প্যালেন্টোলজি। অ্যানথ্রোপোলজি জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি এবং অভিব্যক্তি, সভ্যতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। ভৌগোলিক জীববিদ্যা, ভূগোল এবং জীববিদ্যার সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বায়োজিওগ্রাফি। সেরকম রয়েছে সাইবারনেটিক্স, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে সাইবারনেটিক্স। এই গেল জীববিদ্যার বিভিন্ন শাখা, সেটা নিয়ে আমরা, এবং তার সাথে বিভিন্ন বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে তার সংযুক্তি কেমন সেটা নিয়ে আলোচনা। এরপর আমরা দেখব জীববিদ্যার প্রয়োগ, প্রচণ্ড একটা বড় প্রয়োগ যেটা, এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ কিভাবে হবে বা কোন উপায়ে করলে ভালো হবে, কোন বীজ থেকে কোন গাছ হবে, উচ্চ ফলনশীল বীজ তার মধ্যে রয়েছে, বীজবিহীন ফল উৎপাদন রয়েছে। সেরকমভাবে বায়োলজি আমরা জানি এখন কীটনাশক প্রচুরভাবে ব্যবহার হওয়ার কারণে সেটা প্রকৃতির যেরকম দূষণ করে, সেটা মানুষের শরীরের পক্ষেও কিন্তু ক্ষতিকারক। সেই জন্য বায়োলজিক্যালি কীটপতঙ্গ কীভাবে দমন করা হবে, বা পোলট্রি, উন্নত হাঁস মুরগির চাষ, তাদের ডিম, তাদের মাংস আমাদের কাজে লাগে সব সময়, সেরকম মৎস্য চাষ রয়েছে, উন্নত জাতের পশুপালন রয়েছে, এই সমস্ত কিছু তো কৃষিকাজের আন্ডারে পড়ে। তো এই যে কৃষিকাজ পুরোটাই কিন্তু বায়োলজির একটা ডিপার্টমেন্ট। তো সেখানে অর্থাৎ এই বায়োলজিকে ব্যবহার করে আমরা এই পুরো ব্যাপারটাকে আরও উন্নত করতে পারি। চিকিৎসা বিজ্ঞান জানোই যে এখন যে বিভিন্ন যে রোগ এবং তার বিভিন্ন চিকিৎসা, সেই রোগকে ডিটারমিনেশান, সেই রোগের ক্রাইটেরিয়া, রোগের সিমটমস থেকে শুরু করে সমস্ত কিছু যে নির্ণয় করা হয় সেটা কিন্তু বায়োলজির দ্বারাই। মহাকাশ গবেষণাতে একটা গবেষণা যেরকম রয়েছে সেটা হচ্ছে যে অন্যান্য গ্রহে কি প্রাণ আছে বা অন্যান্য কোথাও কি প্রাণ আছে, সেটা নিয়ে যেরকম প্রবল আলোচনা রয়েছে, বা কোন জায়গাটা মানুষের বসবাসের জন্য হ্যাবিটেবল বা বসবাসের জন্য উপযুক্ত। যেরকম জানো মঙ্গল গ্রহে হয়তো কিছু বছর পর মঙ্গল গ্রহে হয়তো 100 বছর পর দেখতে পাবো আমরা যে মঙ্গল গ্রহে বসত বাড়ি তৈরি হচ্ছে। তো অতএব বুঝতেই পারছো যে জীবের উপযুক্ত কোন আবহাওয়া, সেরকম মহাকাশযানে আবার খুব ছোট উদাহরণ, মহাকাশযানে আবার অক্সিজেন যাতে পাওয়া যায় সেই জন্য ক্লোরেল ল্যাব নামক একটা শৈবাল চাষ করা হয় মহাকাশযানের মধ্যে, যাতে অক্সিজেন পাওয়া যায়। এরপর হচ্ছে শিল্প, সেটার মধ্যে বিভিন্ন রকম শিল্প যেরকম রয়েছে, যেরকম তোমার
পেট্রোলিয়াম শিল্প, এই ধরো প্রাকৃতিক যে গ্যাস, প্রাকৃতিক তেল, এই প্রাকৃতিক তেলকে উত্তোলন করে যে করা হয় সেটা, সেরকম তোমার বিভিন্ন মানে কাঠ শিল্প, টিম্বার থেকে যে বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়, সেরকম বাড়ি ঘর দোর, এই সমস্ত কিছু যেসব, আর তাছাড়া কুটির শিল্প তো রয়েইছে। তো এই শিল্প এছাড়াও অন্যান্য ভূমিকা, যেরকম জনস্বাস্থ্য রক্ষায় বা জনবিস্ফোরণ রোধে কীভাবে বায়োলজিকে ব্যবহার করা যাবে, এই সমস্ত কিছুকে নিয়ে জীববিদ্যার প্রয়োগ। অর্থাৎ আমরা দেখতে পাবো যে জীবন সংক্রান্ত সমস্ত দিকগুলিতেই জীববিজ্ঞানের একটা বড় ভূমিকা রয়েছে। আজকে এই পর্যন্ত, এর পরের দিন আমরা ট্যাক্সোনমি শুরু করব। আর তোমরা কেউই কিন্তু ক্লাস দেখছো না, ক্লাসগুলো ফলো করো, নাহলে কিন্তু মুশকিলে পড়বে, কেননা তোমাদের স্কুল 12 তারিখ থেকে খুলে যাচ্ছে। এবার 12 তারিখের পর হয়ে গেলেও তাও 1.5 মাস চলে গেল, তো সিলেবাস শেষ করতে কিন্তু সমস্যা হবে। তোমরা দেখে নাও, আমি কিন্তু এগুলো আর ক্লাসে পড়াবো না।